আমাদের T20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, আমরা ওয়ার্ল্ড কাপ ওয়ানডের দিকে আগাচ্ছি, আমাদের এই প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। আমি মনে করি উই হ্যাভ আ স্কোয়াড দ্যাট ইজ কম্পিটেবল উইথ এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি যখন বাংলাদেশে খেলবে। আমি মনে করি যেটা টিপিক্যাল বাংলাদেশি উইকেটও ছিল না, আমরা বাংলাদেশের ব্যাটিংয়ে সেই উদাহরণটা পেয়েছি। আমি মনে করেছি যে যেভাবে করে নাহিদ রানা বল করেছে এবং যেভাবে করে উইকেটগুলো পেয়েছে সেখানে বোঝা গিয়েছে ইটস এ ভেরি স্পোর্টিং উইকেট। এবং বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও দেখা গিয়েছে, এমন কিন্তু না যে ওরা ডিউতে বোলিং করেছে বা কোনো কিছু, ওরাও এনাফ টাইম পেয়েছিল ওটাতে ইয়ে করার জন্য। আই থিঙ্ক উই ডিড আ ভেরি গুড জব। আমরা বলি যে মর্নিং শোজ দ্যাট আর মর্নিং অর্থাৎ প্রথম ম্যাচে বাংলাদেশ এমন দাপটে জয় পেয়েছিল। বাংলাদেশ পাকিস্তানের চাইতে অন্তত মানে ব্যাটিংয়ে ভালো দল, এমন জয়ের পরে কি প্রত্যাশাটা আরেকটু বেড়ে গেল কিনা? অবশ্যই। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণই আমি শুনছিলাম যে মানুষ এখন 3-0 স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা তো অবশ্যই ভালো, এবং আমরা মনে করি যে আমরা এনাফ গুড সাইড টু উইন ইট 3-0। আপনারা যদি আমাদের বোলিং সাইড দেখেন, আমাদের বোলিং সাইড ভেরি কম্পিটিটিভ। ব্যাটিংয়েও যদি বলেন, আমার কাছে মনে হয় গুড ব্যাটিং সাইড। আপনি লিটন সাথে আফিফার সাথে স্কোয়াডটা আরও ভালো হয়েছে। আপনি আজকে আমাদের ভালো বোলারগুলো, তাসকিন ভালো বল করেছে, মুস্তাফিজ ভালো করেছে, মিরাজ ভালো করেছে, রিশাদ হয়তো সেই সুযোগটা পায়নি। সো আমার কাছে মনে হয় যে উই আর আ ভেরি কম্পিটিটিভ ওয়ানডে সাইড, এবং সেটা ওয়ার্ল্ডের যে কোনো সাইডের জন্য আমরা ভালো করার আশা রাখি। নাহিদকে কেমন দেখলেন? লাস্ট বিপিএল আপনাদের টিমে খেলেছে, গুড পারফরম্যান্স, আজকে ফার্স্ট 5 উইকেট তারই নেওয়া। সো নাহিদ অবশ্যই দেখেন, নাহিদ বা রংপুর রাইডার্সের যে কোনো প্লেয়ার যখন ভালো 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে খেলে, তখন আমার জন্য একটা আলাদা একটা আনন্দের জায়গা। আমি কনসিডার করি দে আর আওয়ার বয়েস। নাহিদ রানা গত 2 বছর ধরে বাংলাদেশের টিমের জন্য খেলছে এবং রংপুরের জন্য খেলছে। আমার কাছে খুব গর্ববোধ হয়, কিন্তু এন্ড অফ দ্য ডে দে আর বাংলাদেশিস, দে আর প্লেয়ার্স অফ বাংলাদেশ, এবং যখনই যেই প্লেয়ারই বাংলাদেশের জন্য খেলবে আমাদের ইকুয়াল গর্ব ফিল করা উচিত। শাকিল ভাই, প্রধানমন্ত্রী কন্যা এসেছেন খেলা দেখতে, বাড়তি বুস্ট আপ কিনা এটাও? অবশ্যই। আমি খুব সামনাসামনি ওনাকে সবসময় দেখেছি টিভিতে যে উনি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক চিন্তা করেন। আমি সবসময় খবর পেয়েছি যে উনি বাংলাদেশের সব কিছু, ইভেন কি আপনি CCDM-এর যে লিগগুলো হয় সেগুলোরও খবর রাখেন। আজকে ওনাকে প্রথমবার সৌভাগ্য হলো সামনাসামনি দেখার, এবং ওনার মুখে এবং ওনার এক্সপ্রেশনসের যে উৎসাহটা আমরা দেখতে পেরেছি, আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্রাইট ফিউচার। কারণ একটা প্রধানমন্ত্রীর কন্যা যখন এরকম ইন্সপিরেশন দেখাবে বাংলাদেশের মাঠে এসে বাংলাদেশের খেলা দেখানোর, তখন সেটা খালি আমাদের জন্য না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং প্রত্যেকটা দর্শকের এবং এনিবডি হু লাভস বাংলাদেশ, তার জন্য অনেক একটা উৎসাহ। আপনি আসলে রংপুর নিয়ে প্রশ্ন চলেই আসে। আসলে GSL এ রংপুর এবার পার্টিসিপেট হয়তো করতে পারবে না, আগে 2 বছর করছে, একটু মিস করবেন কিনা, আপনার কোনো রকম চেষ্টা করেছেন কিনা GSL পার্টিসিপেট করার ব্যাপারে? দেখেন, আমি এই জিনিসটা আসলে ক্লিয়ার করে দিতে চাই। মানুষ প্রায় বলে যে রংপুর হয়তো পার্টিসিপেট করতে পারবে নাকি পারবে না, সেটার প্রশ্ন করে। GSL আসলে এমন একটা টুর্নামেন্ট যেট ইজ অ্যান ইনভিটেশনাল টুর্নামেন্ট। এটা ইজ নট ডিপেন্ডিং অন হু BPL চ্যাম্পিয়ন ইজ অর হু এভার। সো GSL যখনই যাকে চাইবে, সেটা নট নেসেসারিলি রংপুরকে হইতে হবে বা রাজশাহীকেও হইতে হবে। তারা যদি কালকে চায় অন্য কোনো একটা টিমকেও, সিলেটকে বা ঢাকাকেও ইনভাইট করতে, ইট ইজ আপ টু দেম। আমি যতদূর শুনেছি যে GSL এবার হয়তো কোনো বাংলাদেশি টিমকে তারা ইনভাইট করছেন না, তারা সাউথ আফ্রিকান একটা টিমকে নিতে ইন্টারেস্টেড। আমি যতদূর শুনেছি, আই এম নট শিওর, হয়তো তারা কালকে রাজশাহীকে ইনভাইট করতে পারে বা আমাদেরকে ইনভাইট করতে পারে। আমি যতদূর শুনেছি যে তারা সাউথ আফ্রিকান একটা টিমকে নিয়ে খেলতে চাচ্ছেন, এবং এইবারের জন্য তারা বাংলাদেশ খেলছে না। অবভিয়াসলি আপনারা যদি বলেন, গায়ানা হ্যাজ বিন আওয়ার সেকেন্ড হোম। আমরা 2 বছর খেলে এসেছি, একবার চ্যাম্পিয়ন হয়েছি, একবার রানার্স আপ হয়েছি। আমাদের জন্য একটা আলাদা একটা ভালো লাগার জায়গা। আমরা অবশ্যই চাইবো যখনই ওরা আমাদেরকে ইনভাইট করবে ওখানে যেয়ে খেলার, এবং আমরা আশায় রইব যে যখনই তারা বাংলাদেশ থেকে কোনো টিম নেবে সেটা যদি রংপুরই হয়। বাট দেন এগেন, যদি এটা অন্য কোনো টিমও হয়, রংপুর যতটুকু আশা নিয়ে যাবে ততটুকু আশাই আমাদের অন্য টিমটার উপরেও থাকবে। ভাই, আপনি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে একাডেমি মাঠে লাইট লাগানো হয়েছে আপনাদের ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য, আরও নতুন কোনো ফ্যাসিলিটিস আসছে না? প্লেয়ারদের পক্ষ থেকে কোনো কিছু চাওয়া ছিল? দেখেন, চাওয়া তো আমারও অনেক কিছু আছে। আমার রেসপন্সিবিলিটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রেজেন্ট করা যে আমি কী জিনিস চাই। আমি বিভিন্ন ধরনের এজেন্ডা আমি অলরেডি বোর্ডে, একদম প্রথম বোর্ড থেকে এখন লাস্ট বোর্ড পর্যন্ত আমি আমার এজেন্ডাগুলো দিয়ে এসেছি। বাট আমি আগেও একটা ইন্টারভিউ বলেছি যে ইটস নট আপ টু মি অনলি। আমি যখন একটা জিনিস যাব, তখন এটা অন্য ডিপার্টমেন্ট থেকেও পাশ হয়ে আসা লাগে। এটা আমার জন্য হতাশাজনক যে অনেক প্রজেক্ট হয়তো আমি এখনও করে উঠতে পারিনি, কিন্তু আমি আমার এজেন্ডাগুলো সাবমিট করেছি। আমি এখনও আশায় আছি যে অন্য ডিপার্টমেন্টগুলো আমার সাথে একসাথে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের ফ্যাসিলিটিস স্টেট অফ দ্য আর্ট করা সম্ভব, এবং এটা কোনো রকেট সায়েন্স না, এটা করা একদমই সম্ভব। আমি থাকি আর না থাকি, বা আমি করি আর না করি, আমি শিওর যারাই আসবে না কেন
তাদের জন্য বাংলাদেশ ক্রিকেটকে অনেক উজ্জ্বল জায়গায় এবং ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ফ্যাসিলিটি ওয়াইজ। আন্ডার দ্য লাইটস প্র্যাকটিস করা বা প্লেয়ার আপনাকে কোনো কিছু বলেছে বা থ্যাংক ইউ দিয়েছে বা কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? লাইট বেসিক্যালি আগের থেকেই ছিল কিন্তু ওখানে এনাফ লাইটস ছিল না, সো আমাদের খালি একটু রিইনস্টলমেন্ট এবং অল্প একটু কাজ করা লেগেছে। সেই কাজের মাধ্যম থেকে এখন থেকে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে শুরু করে আমরা অদম্য কাপেও দেখেছি বিভিন্ন টিমরা রাতে প্র্যাকটিস করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো এডিশন, বিকজ যখন আপনি ওয়ান ডে ক্রিকেট খেলবেন এবং আপনি ডে নাইট ক্রিকেট খেলবেন, লাইটসে প্র্যাকটিস করলে সেই ডিউতে ব্যাটিং করার ফ্যাসিলিটিস, বোলারদেরও সেভাবে করে বোলিং করার সৌভাগ্যটা হয়ে যায়। সো আমি মনে করি যে এটা যদি আমরা সিলেট এবং চিটাগংয়ে ইনস্টল করতে পারি, তাহলে আমরা যেখানেই ওয়ান ডে খেলবো না কেন সেই ফ্যাসিলিটিসগুলো ইউজ করতে পারা বাংলাদেশের মতো একটা ইন্টারন্যাশনাল দেশের থাকা উচিত। একটা ব্যাপার যে আপনি ট্রেন করে আসলে পানিটা প্রোভাইড করবে, আমি যতটুকু জানি সেটার ব্যবস্থা করার চেষ্টা করেছেন, সেটার আপডেটটা কি? আচ্ছা, আমি এটার ফুল আপডেটটা আমি মনে করি যে এটা দেশবাসী এবং আপনাদেরও সবার জানা উচিত। আমি প্রথমে যখন ওখানে গিয়েছিলাম, ইনফ্যাক্ট আমি যখন ডিরেক্টরও ছিলাম না, তখন ওখানকার গ্রাউন্ডসম্যান যে ছিল বাবু ভাই, তার সাথে আমার খুব ভালো সম্পর্কের কারণে আমি জানতে পারি যে পুকুর থেকে এনে এখানে পানি ব্যবহার করা হয়। খালি পানিটা যে ব্যবহার করা হয়, সেই পানিটার যে আয়রন এবং সল্টের যে লেভেলগুলো আছে সেগুলো একটা মাঠে দেওয়ার জন্য যোগ্য নয়। তো সেই জন্য আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও একটা প্রপোজাল বোর্ডকে দিয়েছিলাম, যেটা ফার্স্ট বোর্ড মিটিংয়ে আমাদের কাছে পাশ করা হয়েছিল। সেই পাশ করার পরের থেকে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা 4 লক্ষ লিটার পানি চাই, কারণ বাবুভাই বলেছিল যে 2বার যদি আমরা পানি দিই তাহলে 4 লক্ষ লিটারের মতো পানি ইউজ হয়। তারপরে আমি চিন্তা করেছিলাম যে আমাদের পাশে যেহেতু ওমেন্স একাডেমিটা আছে, সেটাও যদি ভবিষ্যতে যদি ইমপ্রুভ হয়, তখন আমাদের এই 4 লক্ষ লিটার পানির দরকার হয়ে যাবে। সো টেন্ডার অ্যান্ড পারচেস থেকে এবং ফাইন্যান্স থেকে তারা গবেষণা করে দেখেছেন যে এটা হয়তো রাইট প্রজেক্ট না, তারা এখন এটা করতে চান না। তো করে চাওয়াতে তারা আমাকে বলেছিল যে তারা 1 লক্ষ লিটার পানি তারা আমাদেরকে দিতে চান, সেটাতেই আমরা রাজি হয়েছি। বাট দুঃখজনক কিনা যে আসলে দুঃখজনক, আমি মনে করি এবং আমাদের প্রেসিডেন্টও সবসময় বলেছিলেন যে যার ডিপার্টমেন্টের শেষে চেয়ারম্যান এবং তার ডিসিশনকে রেসপেক্ট করা উচিত। তো যেহেতু আমি বলেছিলাম যে 4 লক্ষ লিটার, হয়তো আমি কোনো কিছু চিন্তা করেই করেছিলাম, বাট তারা সেটাকে হয়তো মানতে চায়নি, তারা 1 লক্ষ লিটার করে দিয়েছে। 1 লক্ষ লিটারেও আমার আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ হতো। এখন পর্যন্ত আমরা ওয়ার্ক অর্ডারের জন্য ওয়েট করছিলাম। আলহামদুলিল্লাহ মনে হয় গতকালকে প্রেসিডেন্ট সাহেব নিজে সাইন করে দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা হবেন এবং হয়তো ভবিষ্যতে এখন কাজটা এগিয়ে যাবে। অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড যে জিনিসটা হলো না শাহরিয়ার ভাই, এটা নিয়ে তো আপনি অনেক কাজ করেছেন, স্টাডি করেছেন, অ্যান্ড ফাইনালি 4 লক্ষ লিটারের যে রিকোয়ারমেন্টটা সেটা বলেছেন। এটা কি মানে হতাশাজনক কিনা? কারণ এটা তো আপনি আসলে মানুষ ক্রিকেট বোর্ডকেই দিতে চেয়েছেন, আপনি তার বাসায় নিয়ে যেতেন। অবশ্যই আমার কাছে মনে হয় যে আমি যখন একটা ডিমান্ড দিয়েছিলাম তখন অনেক চিন্তাভাবনা করে দিয়েছিলাম, কিন্তু ওনারা যেহেতু হয়তো সেই ডিসিশনটা চেঞ্জ করার মতো ক্ষমতা রাখেন, সেটাকেও আমার রেসপেক্ট করতে হবে। সো সেই রেসপেক্টটা রেখে আমি বলতে চাচ্ছি যে আমরা হয়তো এখন যতটুকুই পাবো ততটুকুতে আমাদের খুশি থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ।